আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আমি এবং আমরা সবাই মিলে বর্তমান সময়ের সবচেয়ে নিকৃষ্টতম ও জঘন্যতম একটা ঘটনার সাক্ষী হয়ে গেলাম। এর জন্য আমার নিজের কাছে নিজেকে খুবই দুর্ভাগা বলে মনে হচ্ছে যে আমাকে এরকম একটা ঘটনার সাক্ষী হইতে হইল। আপনাদের কার কাছে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন। এই যে গতকাল ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের, এক কথায় একদম ল্যাংটা পরিবারের দুইটা নির্লজ্জ, বেহায়া, জঘন্য চরিত্রের রাতের রাজারানীর বিয়েটা হইল। আর সবচেয়ে বড় কথা, বিয়েটা যেভাবে হইল, মানে যেই জায়গায় হইল, এটা দেখে মানে আমার শরীরের রক্ত ফোটা রাগে টকবক টকবক করতেছে। কারণ ভবিষ্যৎ প্রজন্ম যদি কখনো প্রশ্ন করে বসে যে আপনারা ওই সময়ে থাকতে, বেঁচে থাকতে, জীবিত থাকতে এই ধরনের এত নিকৃষ্ট বা জঘন্য চরিত্রের রাতের রাজারানীদের বিয়েটা মসজিদের মতো একটা পবিত্র স্থানে কিভাবে হইতে পারে, আপনারা কেন বাধা দিতে পারলেন না, মসজিদের পবিত্রতা কেন রক্ষা করতে পারলেন না, তখন ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি কৈফিয়ত দিব, কি জবাব দিব, এটা ভেবে আমি দিশেহারা। ঠিক আছে, হয়তোবা নিজেকে একটু হলেও সান্ত্বনা দিতে পারবো বা তাদেরকে একটু ইয়ে করতে পারবো যে আমি তখন সেখানে উপস্থিত ছিলাম না বা আগে থাকতে আজ করতে পারি নাই। কিন্তু আমার রাগ উঠতেছে এই ঘটনাটা যে এলাকায় ঘটছে ওই এলাকার মানুষের উপর, বাসিন্দাদের উপর, যে তারা কি একেবারেই অন্ধ, বধির, কানা, কিচ্ছু বুঝে না, দেখে না, বা বিবেকের দরজা একদমই ইয়ে করে রাখছে। এতটা মূর্খ হয়ে থাকলে, অন্ধ হয়ে থাকলে, অসচেতন বা টিনের চশমা পরা ইয়ে হয়ে থাকলে কিভাবে চলবে? এগুলো দেখে ওই যে এটাই বলতে হয় অনেক ভিউয়ার্সদের সুর মিলিয়ে, তাল মিলিয়ে, যে এইগুলো হচ্ছে কিয়ামতের ওই যে গুড়াগাছারি ছোটখাটো কিছু আলামত আছে, তারই লক্ষণ যে কিয়ামত খুবই সন্নিকটে, কিয়ামতের আর খুব বেশি দেরি নাই। ঠিক আছে, নাহলে বর্তমান সময়ের সবচেয়ে নিকৃষ্ট পরিবারের বা ল্যাংটা পরিবারের সদস্যদের ওইসব রাতের রাজাদের, খাটের রানীদের, রাজাদের বিয়ে মসজিদে সম্পন্ন হয়, মহল্লাবাসী কোনো বাধা দেয় না, বা মহল্লাবাসী আরো আনন্দে সেখান থেকে তবারক খায়, এই সেই ইয়ে করে। তো সোজা কথা, সত্যি এটা খুবই আফসোসের একটা বিষয়। ঠিক আছে, যে আমাদের সময়ে এরকম ঘটনাটা ঘটছে। সত্যি কথা, এটা যদি আমার এলাকায় হইতো, আমার থানাতেও হইতো, তবুও এরকম ঘটনাটা আমি যদি পূর্ব থাকতে আজ করতে পারতাম, অন্তত পক্ষে লালবাগেও এই ঘটনাটা হইতে দিতাম না। কিন্তু আমি যখন এই ঘটনাটা দেখছি, এই ঘটনার সাক্ষী হয়ে গেছি, ততক্ষণ এটা ফেরানোর কোনো ক্ষমতা আমার হাতে ছিল না। তো কেউ যদি সোজা কথা জেনে বুঝে এই ধরনের রাতের রাজারানীদের এইসব নষ্টামি নোংরামির কথা, তথ্য সবকিছু জেনে বুঝে মসজিদের পবিত্রতা রক্ষা না করে তাদেরকে প্রশ্রয় দেয়, আল্লাহ তাআলা যেন তাদের বিচার এই দুনিয়ার বুকে করে যান। ঠিক আছে, তো ভিউয়ার্স, কি আর বলবো, মেজাজটা এই ঘটনা দেখার পরে সত্যি অনেক খারাপ হয়ে আছে। ঠিক আছে, মসজিদ থেকে বিয়ে করে এসে তারা নাচানাচি করতেছে। ঠিক আছে, তেরে ঘর আয়া मैं आया, কি জানে, তুঝকো आया तुझको लेने না, কি জানে, যে সাজন কি ঘর আই দুলহন কি শর্মাই, নাকি দুলহন কি ঘর আই সাজন কি শর্মাই, এরকম না ব্যাপারটা, যে সাজন কি দুলহন কি ঘর আই সাজন বা ইয়ে মূর্ছা গই, মেকআপ ভুতুরি কি ঘর আই হাগু খাইছো মূর্ছা গই, তার সেই কাল্লা ইয়ে অতল গহব্বরটা দেখে মনে হয় বাসর ঘরের মধ্যে ওই কামলার বাচ্চা, ওই ফকিন্নির বাচ্চা হাগু খাইছ, অজ্ঞান হয়ে গেছে, মূর্ছা গেছে। কি কইতাম, কি এক বিয়ে যে, কি যে একটা হজবর হলো। এইরকম জঘন্যতম, নিকৃষ্টতম বিয়ে আমি আমার জীবনে কখনো কোনোদিন যে কারো কাছ থেকে, কিচ্ছা কাহিনীতেও, ইতিহাস থেকেও শুনি নাই, জানি না। আপনারা কেউ জেনে থাকলে আপনাদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন।
এসব দেখে আমি আমার ফিলিংসটা, আমার মনের ভাবটা কিভাবে প্রকাশ করব, কিভাবে শেয়ার করব, আমি বুঝে উঠতে পারতেছি না। তাই আজকে আমি আমার দোকানের ভিতরেই একদম চামড়ার জুতা স্যান্ডেল নিয়ে বসে গেছি। ঠিক আছে, এই যে নিচে অনেক ময়লা, অনেক আছে, মানে ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের, দেশীভূত দাঁতের বাগান পরিবারের সবগুলো অমানুষকে বা রাতের রাজারানীকে যে আজাদ কোম্পানির চামড়ার জুতা দিয়ে মানে পিটাইতে 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 তাদের চাপা চুপা পাসা পুসা মানে সব জায়গা চামড়া তুলে ফেলতে ইচ্ছা করতেছে। তো শুরুতেই মানে পাবলিক ডিমান্ড বা ভিউয়ার্স ডিমান্ড পূরণ করতে মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগানকে দুইটা জুতার বাড়ি দিয়ে নেই। তার কোনো অন্যায় অপরাধের কথা আজকে এখানে বর্ণনা করার মতন সময় নেই। তার অপরাধ, সবচেয়ে বড় অপরাধ এইটাই যে সে জেনে বুঝে তার ভাইয়ের সংসারে সচ্ছলতা আনার জন্য মানে এই যে এই ধরনের ল্যাংটা পরিবারের মূর্খ পরকীয়া পরিবার বা ভাগাভাগি পরিবারের কিছু মানে ল্যাংটা সদস্যকে বা রাতের রাজারানীকে ইউটিউবের মতন একটা সুন্দর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়ে ইউটিউবের পরিবেশটা নোংরা করে ফেলছে। ফকিন্নির বাচ্চা, খাটের রানী, মুখোশধারী শয়তান, ভণ্ড বাচাল, টিট গার্ডেন দাঁতের বাগান, এদিকে 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 তোর গাল ডাক গায়ে দে। আরে চুমা দিতাম না তো কালকেই কইছি, তোর গালের মধ্যে খালি জুতা মারাম। ফকিন্নির বাচ্চা, বেশ্যা মাগি, কি বলবো তোদের এই সব ফটকামি ফাতরামি নষ্টামি নোংরামি এইগুলো দেখে সত্যি খুব ভয় লাগতেছে যে মানে আমাদের উপর আল্লাহ তাআলা ক্রোধান্বিত হয়ে মানে আমাদের উপর কোনো গজব না ঢেলে দেন। কারণ যেই কওমের মধ্যে, যেই জাতির মধ্যে মানে এই ধরনের ইয়েগুলো হইতে থাকে, এইসব মানে ঘটনাগুলো ঘটতে থাকে, তখন শুধুমাত্র যারা অপরাধী, যারা মানে নষ্টামি নোংরামি করে তাদের উপরেই আল্লাহ তাআলা গজব নাজিল করেন না, তাদের সাথে মানে আরো যারা বসবাস করে তাদেরকেও মানে ইয়ের মধ্যে, এই শাস্তির মধ্যে ফেলে দেন, মানে এভারেজ একটা ইয়ে হয়ে যায়। ঠিক আছে, এখান থেকে মানে এখানে একটা হাদিসের আলোকে একটা ঘটনা বলি যে মুসা আলাইহিস সালামের আমলের একটা ঘটনা। যে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে যে কোনো বিষয়ে একটা প্রশ্ন করছিলেন, আল্লাহ তাআলা সাথে সাথে প্রশ্নের জবাবটা ওনাকে দেন নাই, একটা কাজের মাধ্যমে উত্তরটা মানে মুসা আলাইহিস সালামকে দিয়ে দিছিলেন। সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামকে একটা পিঁপড়া কামড় দিছিল। ঠিক আছে, তো পিঁপড়া কামড় দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম সেই পিঁপড়াটাকে মানে পিষে মেরে ফেলছে বা চাপ দিয়ে ইয়ে করে মেরে ফেলছে। তখন উনি খেয়াল করলেন যে ওই জায়গাটাতে আরো অনেক পিঁপড়ার বসবাস, পিঁপড়ার বাসস্থান। ঠিক আছে, পিঁপড়ারা ঘোরাফেরা করতেছে। তখন উনি পা দিয়ে ইয়ে করে টেলে মানে ওই এলাকার সমস্ত পিঁপড়াদেরকে পিষে মেরে ফেলছেন। তো এরপরে মানে আল্লাহ তাআলার কাছে যে প্রশ্নের জবাবটা উনি চাইছিলেন মানে আবারও সেটা ইয়ে করতে গেছেন, তখন মানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আবার প্রশ্ন করছেন, আচ্ছা মুসা, তোমাকে তো একটা পিঁপড়া কামড় দিছিল, তুমি সবগুলো পিঁপড়াকে কেন মেরে ফেললা? তো মুসা আলাইহিস সালাম সাথে সাথে বুঝে গেছেন, বলছেন হে আল্লাহ, আপনাকে মানে আমাকে বলতে হবে না। মুসা আলাইহিস সালাম তো আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন, দেখা সাক্ষাৎ পান নাই, একবার দেখা সাক্ষাৎ করার চেষ্টা করছিলেন, সেটা নাই। সেই কাহিনী ইচ্ছা বলতে গেলে এইসব রূপকথার চাইতে অনেক সুন্দর গল্প হবে, ইয়ে হবে। তো এগুলো আমরা যারা মুসলমান আমরা মানে প্রায় সবাই জানি। ঠিক আছে, তো সেটা বলে আমি আর সময়টা নষ্ট করতে চাই না। তো আমি শুধু এখানে এইটুকুই বললাম যে এই যে পিঁপড়ার ঘটনা থেকে আল্লাহ তাআলা একটা শিক্ষা দিলেন মুসা আলাইহিস সালামকে, যে যখন একটা কওমের উপরে আল্লাহ তাআলার গজব আসে তখন সেখানে যে বাছাই করে করে শুধু খারাপ মানুষের উপরেই গজব নেমে আসবে আর ভালো মানুষরা এখান থেকে বেঁচে যাবে, রক্ষা পেয়ে যাবে, বিষয়টা ওই রকম না। সত্যি মানে আমি মানে দিশেহারা হয়ে যাচ্ছি, কি বলবো। ঠিক আছে, তো দাঁতের বাগানের মতন একটা নষ্টা মাগি এই যে এই সব রাতের রাজারানীদেরকে ইউটিউবে নামিয়ে দিয়ে মানে কি কইতাম ভিউয়ার্স, কোনছেন দেখি, মানে এই ধরনের ল্যাংটা পরিবারের মুরিদ বানিয়ে দিছে মানে অনেক মানে অসহায় দরিদ্র পরিবারের সদস্যদেরকে। ঠিক আছে, অনেক মানুষ আছে মানে একটু হলেও শিক্ষার ইয়ে ছিল, যে মান সম্মান নিয়ে ইয়ে করতো, কিন্তু তারাও এইসব ল্যাংটা পরিবারের বা পরকীয়া পরিবার ভাগাভাগি পরিবারের সদস্যদের
মানে নষ্টামি, নোংরামি, চিটারি, বাটপারি, প্রতারণা, মানে উচ্ছৃঙ্খল জীবনযাপন, লাইফস্টাইল, এগুলো দেখে মানে ওইগুলো দেখে আফসোস করে, ঠিক আছে, মানে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তো এর জন্য দাঁতের বাগান দায়ী। তো দাঁতের বাগানকে যদি আমি আমার মরার আগ পর্যন্ত এর জন্য ধোলাই করে যাই, বা সব ভিউয়ার্সরা, সচেতন সমাজের, শিক্ষিত সমাজের ভিউয়ার্সরা ধোলাই করে যায়, তবুও দাঁতের বাগানের এই অপরাধের প্রায়শ্চিত্ত হবে না। এই যে কিছু কিছু জিনিস, মানে একটা শুনছিলেন যে কম্পিউটারের একটা ভাইরাস, মানে Y2K না কি যেন, যে 2000 কি কি, আচ্ছা ওই ইয়ে খেয়াল নাই এরকম, যে এটা ইচ্ছা করে হোক বা ভুলবশত হোক, যে বা যারা আবিষ্কার করছিল তার নাকি মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল। তারপরে আরো এরকম এরকম কিছু অ্যাপস বা ইয়ে টিয়ে থাকে যেগুলো ইচ্ছা করে করুক আর ভুলবশত হয়ে যাক, যে এই ধরনের কোনো কাজ করলে তাদের মানে অনেক বড় ধরনের শাস্তির সম্মুখীন হইতে হয়। তো এই যে দাঁতের বাগান তার ভাই ভাবির সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য এই যে এই কালিনুর বেগমের মানে জঘন্য চরিত্রের কন্যাদেরকে বা মানে ওই পরিবারের সবগুলো সদস্যদেরকে, রাতের রাজারানীদেরকে ইউটিউবে নামিয়ে দিয়ে ইউটিউবের পরিবেশটাকে একদম দূষিত করে ফেলছে, নাপাক করে ফেলছে। তো কিভাবে কিভাবে আমি উপস্থাপন করবো, আমি আজকে মানে আমার তার তোর ছিঁড়া গেছে, আমার ব্রেন অ্যাডাক্ট হয়ে যেতেছে, আমি বুঝাইতে পারবো না। সরাসরি মানে আওলা জলা ভাবে, হজবরল ভাবে একটা ধোলাই করে যাই, মানে ফকিন্নির বাচ্চাদেরকে। জুতা কি আবার হাতে নিতে হবে না এমনি এমনি হবে? অমানুষের বাচ্চা, মানে জানোয়ারের বাচ্চা, কুলাঙ্গার দেশি কুত্তা, আর তো এদিকা এদিকা তোরেও দুইটা বাড়ি দেই, ফৈন্নির ঘরের ফৈন্নি। তোরে কেডা কইছিল ইউটিউবে আসতে? তোর বউরে ইউটিউবে আসার অনুমতি দিতে? ফকিন্নির বাচ্চা, দাইউসের বাচ্চা, তোর গালটা দে। ওই ফৈন্নির ঘরের ফৈন্নি, ওই ফৈন্নির ঘরের ফৈন্নি, চামড়া হুঙ্গাই যে মিরি রুগী করে, চামড়া জুতা হুঙ্গালি বলে ভালো হয়ে জায়গা। তোদের মতন নষ্ট অমানুষ রাতের রাজারানীদেরকে জুতাটা বাইরে ফোড়ু তুলা বালা বেড়ালাম। ফকিন্নির বাচ্চারা কি কি ধরনের ফটকামি ফাতরামি গুলো করছিস, তোর টাইটেল থাম্বনেল কইবার মতন সময় নেই। টাইটেল থাম্বনেলের মধ্যে যে সব মানে বেহায়পনা, ফটকামি ফাতরামি বা চিটারি বাটপারি, প্রতারণা, এইগুলো বলতে বলতে তো আমার কয়েক ঘন্টা লাগবে, কিন্তু এতক্ষণ সময় তো আর মানে আমার ভিউয়ার্সদের ধৈর্য কুলাবে না, আর আমারও এত এনার্জি নাই, ঠিক আছে। আচ্ছা, এই যে তোরা বিয়েটা করলি, আচ্ছা মসজিদে সুন্নতি তরিকায় বিয়ে করার তোদের মতন রাতের রাজারানীদের ইচ্ছা জাগছে, তো ওই পর্যন্তই সীমাবদ্ধ থাকতি। পরবর্তীতে বাসায় এসে মেকাবুতুরির ফ্ল্যাটে এসে যেই নাচানাচি রং তামাশাটা করলি, যেই ফটকামি ফাতরামি গুলো করলি, ওইগুলো কেন আবার দেখাইলি? আর গায়ে হলুদের মধ্যে কি ধরনের ফষ্টি নষ্টি, কি ধরনের ফটকামি ফাতরামি, এই যে বাংলাদেশি ডাইনি মাগিনুর, পরকের রানী সাগিনুর, পরকের রানী সাগিনুরের নাচ দেখে আমার একজন ভিউয়ার্স কি ধরনের একটা কমেন্ট করছে, সাগিনুর তুই একটু দেখা যা, আর দেশি কথা তুই কিন্তু যাইস না, শেষ পর্যন্ত থাকবে তোর আমি ঠেঙ্গা মারাম। আমার একজন প্রিয় ভিউয়ার্স, উনিও প্রবাসে থাকেন, উনি একটা কমেন্ট করছেন যে পরকের রানীর ঝাঁকি দেখে আতঙ্কে ছিলাম, কখন যেন মাছার লাউ ছিঁড়ে যায়। বুঝোস না এই ব্যাপারটা? ফকিন্নির বাচ্চারা, মূর্খের বাচ্চারা, মাছার লাউ কি, পরকের রানীর শরীরে কিসের লাউ বা তরমুজ, কাঁঠাল থাকে, যে গত মানে হলুদের দিনের নাচের ইয়েতে যে পুরা ওই মেকআপ বুতুরির ইয়েতে মানে ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়েছে, সেটা লন্ডন থেকেও কিছু ভিউয়ার্স টের পাইছে, আমি গাজীপুরে বসে টের পাইছি, মানে এরপরে সোজা কথা প্রাণে রক্ষা পাইছি। এখন আবার এই যে এই ধরনের নাচ, তা কি কি নাচ দিতেছিলি, দেশি কুত্তা একটা ইয়ে, একটু নাচের ইয়েটা আমার একটু দেখতে হইব। এই যে সাকিব খানের তুফান ছবির গানে তোরা মানে কি বলবো, ঠোঁট মিলাইলে সেটাকে লিপসিং বলে, আর তোরা কি করতেছিলি, কোমর দোলাইতেছিলি বা নাচার চেষ্টা করতেছিলি, নাচার এইভাবে বলাৎকার করছিস, নাচকে দর্শন করছিস, আর গানটাকেও মানে 12টা বাজিয়ে ছেড়ে দিছিস। গানের অপমৃত্যু ছবি রিলিজ হওয়ার আগে তুফান ছবির বা গানের উড়াধুরা গানের 12টা বাজিয়ে দিছিস। ফকিন্নির বাচ্চা, তো উড়াধুরা গানটাকে আমি একটু অন্যরকম ছন্দ, মিললে মিললো, না মিললে নাই, মিললে মেলা, না মিললে এল হেল হয় বালা, ঠিক আছে। যে দেশি কুত্তা, তুই জঙ্গলের কুত্তা গো, লাগে উড়াধুরা, ওরে ও দেশি কুত্তা গো, তোর শরীরে মানে ছাল নাই, কুত্তার বাগা ডাক, মানে এইরকম একটা ইয়ে আছে না, তো তুই এসেস মানে ছাল নাই একটা উড়াধুরা কুত্তা, ফইন্নির ঘরের ফইন্নি,
যে এই ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে ফটকামি ফাটকামি ও মূর্খামি করছস, এইগুলা যা আজকে বললাম না। এছাড়া বিয়ের মধ্যে যে ছোট লোকিগুলো করছিস, এই বাংলাদেশি ডাইনি মাগিনোর, ফকিন্নির বাচ্চা, রাতের রানী, পিছাচিনি, কাল নাগিনী, ইবলিশের নানি, অনেক পুরুষের রক্ষিতা, তুই ওইদিকা তোরেও দুইটা জুতার বাড়ি দেই। কারণ তোরা এই যে তুই দেশি কুত্তা, মানে মাগিনোর ডাইনি মাগিনোর তুই দেশি কুত্তা, আর হচ্ছে এই মুখোশধারী শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান, তোরা তিনটা হচ্ছিস এই দুইটা পরিবারের মধ্যে সবচাইতে বড় দোষী, ঠিক আছে, সবচেয়ে বড় অপরাধী। তোদেরকে মৃত্যুদণ্ড দিলেও সেটা মানে খুবই ন্যাক্কারজনক ভাবে, মানে খুবই নির্যাতন করে তারপরে তোদেরকে মৃত্যুদণ্ড, যে সামান্য ফাঁসি দিলাম বা বিষ খাইয়ে মেরে ফেললাম, একটা গুলি করলাম মরে গেল, এইরকম ভাবে না। তোদেরকে অনেক যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে তারপরে তোদের মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত, ঠিক আছে। ফকিন্নির বাচ্চা, এই পরিমাণ মানে তোরা করছিস, মানে সমাজটাকে তোরা এতটা দূষিত করছিস বা করছিস। আচ্ছা, এই যে তোরা সবাই মিলে বাংলাদেশি ডাইনি মাগিনোর এত ফুটানি, এত শো অফ, এত কিছু করতেছিস, তো সুন্নতি তরিকায় মসজিদে বিয়ে করেছিস, সেটা কেন? সেটা ফকিন্নির বাচ্চা, তোদের সেই এবিলিটি নাই, সামর্থ্য নাই, মানে পদ্মার চরে গিয়ে যে বিয়ে করাবি, মেকআপ বুতুরি ও হাগু খাইছর, পদ্মার চরে যাওয়ার মতন মুখ তোদের নাই। এলাকাবাসী হয়তো বা ওই সিগন্যাল দিয়ে রাখছে যে তোদের দুইটাকে যদি মানে এলাকায় আর সনবাড়িতে পাই এরকম সেরকম করে একদম গণধুলাই দিয়ে মাটির নিচে পুঁতে ফেলবো বা দুর্রা মেরে তোদেরকে মেরে ফেলবো। তো সেই জন্য মেকআপ বুতুরি এইবার মানে একদিনের বেশি গিয়ে গ্রামে থাকতে পারে নাই, ঠিক আছে। দেশি কুত্তা মাগিনোর তোরা গেছিস পরেও মেকআপ বুতুরি তোদের সাথে দেখা সাক্ষাৎ করতে যায় নাই। সে ঢাকায় এসি লাগিয়ে সেখানে সে শীতল হাওয়ায় সে নষ্টামি নোংরামি করে বেড়াচ্ছে। তো তোরা মানে গ্রামবাসী, পদ্মার চরের মহল্লাবাসী বা গ্রামবাসীদের মানে হুমকির সম্মুখীন হয়ে মানে বাধার শিকার হয়ে মানে ঢাকাতে এই মেকআপ বুতুরির হাঙ্গা করার মানে হাঙ্গার অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিস। তো সেইটা কি মেকআপ বুতুরির বাসার ছাদেও হইতে পারতো না? ছাদে গিয়ে তোরা ফটো সেশন করতে পারিস, করতে পারিস, সেটা না করে মসজিদে গেলি কেন? কারণ ছাদে করতে গেলেও তো এখানে একটা ব্যবস্থা থাকবে, খাওয়া দাওয়ার একটা আয়োজন করতে হবে না? তো সেই মানে তখন কি জবাব দিবি? সেই তো এখন যে মসজিদে করছি, মসজিদে আমরা খেজুর বিলিয়ে দিছি বা তবারক বিলিয়ে দিছি, কোনো খাবার দাবারের আয়োজন করি নাই। কোনো বিয়েতে বা হাঙ্গাতে খাবারের কোনো আয়োজন থাকে না। বাইরের মানুষদেরকে খেজুর খাইয়ে তবারক খাইয়ে বিদায় দিয়ে দিছিস, এইটা মেনে নিলাম, কিন্তু পরিবারের সদস্যরা একদম ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা, আপন ভাই ভাবি চাচা, তারা খাবার পায় না, বা এমনকি বরযাত্রীও কন্যার বাড়িতে মানে বিয়ের খাবার পায় না। যে এইটা কি ধরনের একটা ছোটলোকিমূলক বিয়ে বা কতটা মানে ছোট লোক আর খাচ্চর তোরা হইতে পারলে এইরকম একটা কাজ তোরা করতে পারছিস? যে এইরকম একটা রাতের রানীকে বর্তমান সময়ের সবচাইতে জঘন্যতম একটা পরিবারের বা ল্যাংটা পরিবারের, পরকীয়া পরিবারের অন্যতম একটা নোংরা সদস্য মেকআপ বুতুরির মতন একটা এক বাচ্চার মাকে 3 লক্ষ টাকা কাবিন দিয়ে একটা বেকার কামলা ফকিন্নির বাচ্চা হাগু খাইছর গলায় ঝুলিয়ে দিছিস। কিন্তু এরপরেও হাগু খাইছর এক লুকমা ভাত বা পোলাও মাংস খাওয়ার ভাগ্য হইল না। সত্যি আফসোস লাগে, আফসোস। ওইদিকে তানু মণ্ডলের জামাইয়ের মতন একটা ফকিন্নি কুমড়ো পটাশ, সে বিনামূল্যে তানু মণ্ডলের মতন একটা মানে বাপসারা মেয়ের হইতে পারে যে 2 লক্ষ টাকা কাবিন দিয়ে 2 লক্ষ টাকা ওয়াসিল করে। তানু মণ্ডল তো নিজেকে মানে কুমারী হিসেবে দাবি করতেছিল যে তার যেহেতু আগে পরে বিয়ে শাদী হয় নাই, এখানে সেখানে বহুত রিসোর্ট কাঁপানোর অভ্যাস আছে, এখানে সেখানে বন্ধু বান্ধবদের সাথে রিসোর্টে ঘুরে বেড়াইছে, নষ্টামি নোংরামি বহুত করছে। কিন্তু এমনিতে তো সে একটা পরিচয় দিতে পারতো যে সে কুমারী, তার বিয়ে শাদী হয় নাই, বাচ্চা কাচ্চা হওয়ার তো প্রশ্নই আসে না। কিন্তু সেইখানে মেকআপ বুতুরির বিয়ে হয়েছে, সে একটা রাতের রানী, চামড়া ব্যবসায়ী, তারপরে একটা জলজন্ত বাছুর বা বাচ্চা আছে, সেই বাচ্চা সহকারে মানে হাগু খাইছর বিয়ে হোক, সেখানে হাগু খাইছর কোনো বাচ্চা কাচ্চা নাই, এরপরেও হাগু খাইছর 3 লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে করতে বাধ্য হয়েছে এবং 1 টাকাও ওয়াসিল করতে পারে নাই। এমনকি 1 লুকমা খাবার
সে পায় নাই, তার ভাগ্যে জুটে নাই। কতটা অসহায় বা কত বড় ফকিন্নি হইলে যে তার মতন একটা রোহিঙ্গার ভাগ্যটা এরকম হইতে পারে। কিন্তু তুই মানে কি কোনো কিছু পাইলি না, না একটা আইফোন পাইলি, না মানে কোনো কিছু মানে দামি একটা গিফট পাইলি, একটা মোটরসাইকেল পাইলি, এটা সেটা। এক লোকমা খাবার, এক প্লেট খাবার বরযাত্রীদেরকে, মানে বাংলাদেশি ডাইনি মাগিনোর তো এই যে হাগুটুকানি, গোবরটুকানি, চাশমির, চাপা সুটকি, তার যে ভাইগুলো আছে বোলামিয়া বা এই বাদাইম্মা ইয়েটিয়ে, তারা না খেয়ে বের হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত সোজা কথা, ইউটিউবের চ্যানেলটা রক্ষা করতে গিয়ে মাইনকা চিপায় পড়ে জুতার বাড়ি থেকে বাঁচার জন্য এই হাগুটুকানি, গোবরটুকানি, বোলামিয়া, চাশমির, চাপা সুটকি, বাদাইম্মা আর বাঙ্গারি ব্যাপারী আসতে বাধ্য হয়েছে। কিন্তু সবকিছুর পরেও কালিনুর বেগম আসে নাই, তাহলে বাড়ি পাহারা দিবে কে? মেয়ের হলুদের অনুষ্ঠানে মেয়ের মা উপস্থিত থাকে না, ঠিক আছে? তাহলে তোরা হলুদ করছিস কেন? তোরা মানে রং তামাশা করছিস কেন? বিয়ের দিন মেয়ে বিদায় দিবে বা মেয়ে নিজের বাড়িতেই থাকুক, মেয়েকে যে মেয়ের জামাইয়ের হাতে সোপর্দ করবে, বুঝিয়ে দিবে, মেয়ের বাপ সেটাতে মসজিদে উপস্থিত হয় না, মানে উপস্থিত বাসায় ঢাকায় শেষ পর্যন্ত মাইনকাছি পাই পরে জুতা পিটা, জারা পিটা সন্তানদের বা ওই পরকের রানী সাগিনোর, বাংলাদেশি রানী মাগিনোর, ব্যাংকা বুতুরি, 3 রাতের রানীর একটা মানে মেন্টালি প্রেসারে শেষ পর্যন্ত ওই বাঙালি ব্যাপারী ঢাকায় আসতে বাধ্য হয়েছে। কিন্তু মনের দুঃখে, মনের কষ্টে শেষ পর্যন্ত যাই থাকুক ইয়েতে, সে মসজিদে গিয়ে যে কন্যা দান করতেও যায় নাই, যে আমি সেখানে যাব না। দেশি কুত্তা বলতেছে আমার শ্বশুরের শরীর ভালো না, হাল্লার ফুত হালা, হালার পুত মানে দোতলা বাহা হয়ে গেছে গা, ঠিক আছে? হালার ভাই হালা, হরের পু। তো শ্বশুর মানে মেকআপ বুতুরির ঘরে বসে দিব্যি মানে সুন্দর সম্মানে মিষ্টি খাইতে পারে, বিয়ের মিষ্টি, ইয়ের মিষ্টি, এটা সেটা ইয়ে করতে পারে, সেখানে মসজিদে গিয়ে কন্যাদান করতে পারে না বা উপস্থিত হইতে পারে না। না, এগুলো আম করে শিখাই বেড়াইও ফৈনির ঘরে ফৈনি। তারপরে এই যে মেকআপ বুতুরি ডাকাত চাচারে বা হাগু খাইছর ডাকাত চাচারে উকিল বানায়া ইয়ে টিয়ে করে। কিতা কইতাম, আচ্ছা তোদের রক্ত বা তোদের আপনজন সব কিছুই তো তোদের, কিন্তু সব কিছুর পরে ভাইয়ের চাইতে কিন্তু স্বামীর মূল্যটা একটু বেশি, ঠিক আছে? কারণ বিয়ের পরে একটা মেয়ের কাছে মা বাবার চাইতেও বেশি ঘনিষ্ঠ বা আপন হয়ে যায় তার স্বামী। তো এতদিন হাগু খাইছ, মেকআপ বুতুরির চাচাতো ভাই ছিল, এখন কিন্তু হাই হয়ে গেছে বা জামাই হয়ে গেছে, ঠিক আছে? কারণ তাদের মধ্যে হাঙ্গা হয়ে গেছে। তো তো হাঙ্গা হয়ে যাওয়ার পরে যে জামাই, তো জামাইয়ের বাড়ির মানুষজনকে অন্যরকম একটা মূল্যায়ন করতে হয়, অন্যরকম দাম দিতে হয়। তো বরযাত্রী মাত্র অল্প কয়েকজন মানুষ আসছে, এই বরযাত্রী কয়টাকেও খাওয়ান দিতে পারলি না, মানে এক প্লেট করে তোরা মানে কি বলবো, 500 টাকা দামের যে তোরা নিজেরা খাওয়ার জন্য দেশি কুত্তা, বাংলাদেশি ডাইনি মাগিনো, যে মাঝে মধ্যে নিচ থেকে একটা বিরিয়ানির দোকান থেকে পার্সেল করে একটা বোলের মধ্যে বিরিয়ানি নিয়ে আসিস, সেটা নিয়ে আসছিস। এই সামান্য 30-40 জন মানুষের বা সর্বোচ্চ 50 জন মানুষের একটা খাবার, মানে খাবার হোটেল থেকেই অর্ডার করে নিয়ে আসতি, কয় হাজার টাকা খরচ যেত। বা নিচে পাক করে নিতি বা একটা রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে যে আমাদেরকে 50 জন মানুষের খাবার রান্না করে দেবেন, এক পাতিল খাবার, এক পাতিল বিরিয়ানি বা এক পাতিল পোলাও, এক পাতিল রোস্ট, এক পাতিল গরুর মাংস, এটা সেটা কিনেও মানে রেডিমেড হোটেল থেকে কিনে আনতে পারতি বা একটা প্যাকেজ ইয়ে করতে পারতি, সেইটা করিস নাই। এইটা কি ধরনের বিয়া রে আল্লাহ! তো ভিউয়ার্স, কি তা কইতাম, আমি যতই বলি সেটা কম পড়ে যাবে। হাগু খাইছর কপালে যে কি দুর্গতি আছে, যে এই ধরনের একটা বাসরওয়ালা রাতের রানীকে সে 3 লক্ষ টাকা মূল্য দিয়ে মানে কিনে নিয়ে আসছে। এখন যে এই ফকিন্নির বাচ্চা, এই কামলা হাগু খাইছো, কি পরিমাণ একটা বিপদে আছে। অনেকে বলতেছেন, গতকালকে আমার ভিডিওতে কমেন্ট করছেন যে 26 সালের মধ্যে এই মেকআপ বুতুরির পরবর্তী হাঙ্গার ঘোষণা আসবে, এই সেই। আমার তো মনে হয় 26 সাল পর্যন্ত আসবে না, যাবে না, ঠিক আছে? এর আগে 25-এর মধ্যেই ঘটনা ঘটে যেতে পারে। দেখেন না 24টা কিরকম ভাবে যায়। হাগু খাইছর মা, বোন বা ভাই ভাবি, তাদের সাথে যদি মেকআপ বুতুরিকে এক ছাদের নিচে বসবাস করতে হয়, আমি গ্যারান্টি সহকারে বলবো এই 24 সাল মেকআপ বুতুরি হাগু খাইছর মা, বোন, ভাই ভাবিদের সাথে বসবাস করতে পারবে না। সব কথার শেষ কথা বা মূল কথা,
এই মেকআপ বুতুরি হাগু খাইছোর বিয়েটাকে বা হাঙ্গাটাকে কেন্দ্র করে তোরা এখান থেকে ভিউজ বাণিজ্য করে কিছু টাকা ও ডলার ইনকাম করতে আসছিস, এর বাইরে আর কিচ্ছু না। যে কাকে কি খাওয়াইলি না খাওয়াইলি বা কি আয়োজন করলি, কে কার গায়ে হলুদ মাখলো না মাখলো, এই যে হাগু খাইছোকে এবং মেকআপ বুতুরিকে একসাথে বসিয়ে তোরা হলুদ মাখলি, মানে এই হলুদের ভিডিও আপলোড করতে করতে নাচা গানা করতে করতে বাংলাদেশি ডাইনি মাগিনুর যেই ধরনের টাইটেল থাম্বনেল দিল দেশি কথা, তোরা সবাই 2টা 3টা করে ভিডিও আপলোড করলি একদিনে, মানে ইয়ে করে হলুদের উপরেই প্রথম পার্ট দ্বিতীয় পার্ট এটা সেটা, বিয়ে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট এটা সেটা। তো এই যে হাগু খাইছো আর মেকআপ বুতুরিকে একসাথে বসিয়ে হলুদ মাখলি, হাগু খাইছো আর বাড়ির একটা লোক মেকআপ বুতুরির গায়ে হলুদ দিছে, এরকম একটা দৃশ্য তো আমরা দেখলাম না। যে হাগু খাইছো একা একা জামাই রেডিমেড ভাবে চলে আসছে, মানে বিয়ের আগে থাকতেই, মানে হলুদের দিনই ইয়ের সাথে এই কাইল্লা পেতনি মেকআপ বুতুরি যাত্রা দলের সর্দারনির সাথে খাট কাঁপাইতে বা ফুল সজ্জা করতে। যে হাগু খাইছো কি রাত 12টার পরে তোরা হলুদের প্রোগ্রাম শুরু করছিস, এরপরে তার বাসায় ফেরত গেছিল ঘুমানোর জন্য, তাকে তো এখানেই রেখে দিছিস। যে তার বাসায় মানে একটু তার মা বোন হয়তোবা একটু কোনো রকম হলুদ টলুদ শোয়াইছে, যে তার ভাই ভাবি ইয়ে করে দিয়েছে, হাগু খাইছো সেখান থেকে চলে আসছে। এছাড়া তো আর একটা মানে হাগু খাইছোর বোন, হাগু খাইছোর ভাই মা কেউ আসতে দেখলাম না, ইয়ে করলাম না। তারপরে অন্যান্য যে হাগু খাইছো, আচ্ছা এইগুলো হলুদের ইয়ে বাদ দেই, পরকের রানী সাগিনোর যে ধরনের টাইটেল থামনে দিল, যে আলহামদুলিল্লাহ কি জানো, যে বোন বিবাহিত হয়ে গেল, আজ থেকে ছোট বোন মেকআপ বুতুরি বিবাহিত। তো মানে এইখান থেকেই ভিউয়ার্স, বুঝে টিনের চশমা পরা মূর্খ টুর্খ যা কিছু আছে সব সহকারে মানে সচেতন সমাজের শিক্ষিত সমাজের ভিউয়ার্সরা আপনারা একটু ইয়ে করে দেখেন, যে সে ওই যে মানে তাদের মুখ দিয়েই, মানে মুখ দিয়ে হাত দিয়ে যেভাবেই হোক না কেন আসল সত্যটা, আসল ইয়েটা অনেক সত্য বেরিয়ে আসছে। এর মধ্যে একটা হচ্ছে যে এই যে মিস্টেক ছোটখাটো যে শিক্ষাগত জ্ঞানের অভাব, যে কে বিবাহিত আর কে বিবাহিতা এটা তারা না বুঝলেও মানে মনের ভুলে বলে দেয়। যে মেকআপ বুতুরি হাগু খাইছোকে বিয়ে করে বিবাহিত হয়েছে, আর হাগু খাইছো মেকআপ বুতুরির মতো একটা জঘন্য চরিত্রের রাতের রানীর কাছে বিয়ে বসে সে বিবাহিতা হয়ে গেছে। ঠিক আছে, হাগু খাইছো বিবাহিতা আর মেকআপ বুতুরি হয়েছে বিবাহিত। ঠিক আছে, কারণ মেকআপ বুতুরির সংসারেই তো হাগু খাইছোকে জীবনযাপন করতে হবে, গৃহকুত্তার বা গৃহ স্বামীর কাজ করতে হবে। অন্যদিকে আরো যেই সব খাসরামি মানে মূলক কর্মকাণ্ড বা কথাবার্তাগুলো মানে গলা ফুলিয়ে ওই ফকিন্নির বাচ্চারা রাতের রানীরা বলতেছিল, যেমন প্রথমে শুরুটা করছে বাংলাদেশি ডাইনি মাগিনুর, এই যে হাগু খাইছোর বড় বোন মাল্টি ফ্লাক মাল্টি নোংরা বহু ছিদ্রযুক্ত নষ্টা মাগি, সে মানে 2 দিন ধরে গোসল করতেছে না, একই জামা পরে ঘোরাঘুরি করতেছে এই গরমের মধ্যে। তো এই গরমের মধ্যে এই নষ্টা মাগি এই মাল্টি ফ্লাক গোসল ছাড়া থাকতেছে। তো এত এত কাজ, এত এত ঝামেলা, তো এইরকম একটু এমনিতেই তো একটু ইয়ে করলে মানুষ ঘেমে যায়, ঘামের একটা দুর্গন্ধ হয়। তো সে তার নিজের ভিডিওতেও বলতেছিল, বাংলাদেশি ডাইনি মাগিনুরের ভিডিওতেও বলতেছিল, মানে বরযাত্রী যখন গেছে বাংলাদেশি ডাইনি মাগিনুর বলতেছে, মানে ওই যে গতকালকে জামা পরেই গেছে, মানে বরযাত্রী হলুদের দিনে যেটা পরে মানে নষ্টামি নোংরামি করতে গেছে, আবার হলুদের ডালা সাজাইতে নিয়ে, হলুদ দেওয়ার জন্য না, হলুদের ডালা নিয়ে। ঠিক আছে, তখন বাংলাদেশি ডাইনি মাগিনুর বলছে, মানে সাথে দিয়ে মনে হয় গন্ধ টন্ধ ছুটছে পচা মাছের, এই সে বলতেছে কিরে খাচ্ছনি তুই গোসল করস না কতদিন ধরে, এই সেই পরে বলতেছে আপা আপনি হাসা কথা কইছেন, আমি 2 দিন ধরে গোসল করি না। এই সেই বাংলাদেশি ডাইনি দুর্গন্ধে টিকতে না পেরে বলতেছে, এই যে এখানে ড্রেস মেস কারো কাছ থেকে একটা পরে নে, বাথরুমে গিয়ে গোসল কর, তার লগে থাউন যাইতেছে না। এই সেই এরপরে ওদের লজ্জা হয় না। ঠিক আছে, আবার সে মানে এই যে ভাইয়ের বিয়ের কাবিনে তো কম হলো কেন, এই সেই মানে ইয়ে টিয়ে গেটে কত টাকা দেওয়া হলো, এই সেই এটা বলে একটা টাইটেল থাম্বনেল দিয়ে পুরো কোনো বিষয়, এই সব বিষয়ে কোনো একটা যুক্তি টুক্তি না দেখিয়ে ভিডিও শেষ। এই ফকিনের বাচ্চারা মানে ভিউজ নিয়ে ঠিকই টাকা ও ডলার ইনকাম করে চলে গেল। আর এরপরেও মানে এত কিছু দেখেও, যে এত ফটকামি ভাতরামি চিটারি বাটপারি প্রতারণা নষ্টামি নোংরামি বাহায়াপনা, এইগুলো দেখেও এক শ্রেণীর ওই যে অন্ধ বিবেকহীন টিনের চশমা পরা ভিউয়ার্সরা চুপ করে যে বাদর নাচ দেখার জন্য আবার আমেরিকায় পড়বে। আগামীকাল কি করলো দেশি ইয়ে ইয়ে কি জানো পরকিয়ার একটার নাম বলতে গেলে আরেকটার নাম চলে আসে। হাগু খাইছো মেকআপ বুতুরির ফ্ল্যাটে থেকে মানে
কিভাবে মানে ইয়ে করছে, কার সাথে মানে কয়জন ছিল, এক ঘরে কয়জন ঘুমাইছে না ঘুমাইছে, এটা সেটা অনেক একটা বিতিকিচ্ছা, এলোমেলো আওলা জলা। এছাড়া মেকআপ বুতুরি হাগু খাইছো কিনি আরো কিছু, যে এক এক সময় এক এক ধরনের কিছু গাঁজাখুরি যুক্তি দেখাইতে আসে, এক এক সময় এক এক কথা বলে, যে নিজেদের সুবিধা মতো নিজেরা ইয়ে ধরে, মানে যখন যেই দিক থেকে বাতাস আসে সেই দিকেই পাল ধরে বা ছাতা ধরে, বৃষ্টি যে দিক থেকে আসে ওই দিকে বাতাস ইয়ে ধরে। তো এগুলোর জন্য ধুলাই করার ইচ্ছে ছিল, কিছু পয়েন্ট নোট করে রাখছিলাম, কিন্তু কথা বলতে বলতে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাওয়ায় আজকে এর চেয়ে বেশি আর কিছু বলতে চাচ্ছি না বা বলতে পারতেছি না, তাহলে আবার ভিউয়ার্সদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে। আর আমারও ব্রেন আলো জ্বলা হয়ে আছে, এলোমেলো হয়ে আছে, কারণ প্রত্যেকটা মানে শরীরের রক্ত বিন্দু ফোটা মানে প্রথম থেকেই খুব বেশি উত্তেজিত, এক্সাইটেড বা এক্সাইটেড হয়ে আছে, ঠিক আছে? তো ভিউয়ার্স, আপনাদের কাছে শুধু এইটুকুই অনুরোধ, যে আপনারা আর অন্ধ সেজে থাকেন না, ঠিক আছে? বিবেকের দরজাটা একটু খুলেন, আর দরজা বন্ধ করে রাখেন না। এইসব অমানুষদের, ল্যাংটা পরিবারের রাতের রাজারানীদেরকে এখনই বয়কট করেন, নাহলে ভবিষ্যতে ওই যে পিঁপড়ার মতন আপনাদের উপরেও গজব নেমে আসবে। আপনারা কোনো দোষ করেন নাই, কিন্তু মানে প্রায়শ্চিত্ত আপনাকেও করতে হবে, শাস্তিটা আপনাদেরকেও ভোগ করতে হবে। তাই মানে দিন থাকতে মানে সময় থাকতে সচেতন হন, প্রায়শ্চিত্ত করুন, বা আল্লাহ তাআলার কাছে তওবা করুন, মাপ চান, ঠিক আছে? তো আজকের কথা না বাড়িয়ে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার কোনো কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই এই বিষয়গুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।